দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় রোজায় বাত ব্যথায় করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুজ্জামান, কনসালটেন্ট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এই সময় রোজার এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাত ব্যথার পরিমাণটা বেড়ে যায়। এই বেড়ে গেলে আসলে কি কি করবে তারা, কি কি জিনিসপত্র মেনে চলবেন, সেই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুজ্জামান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমে আসলে বলতে চাচ্ছি, এখন তো রোজা চলছে বা সেই সাথে গরমও কিন্তু পড়েছে, দেখা যাচ্ছে যে পানি শূন্যতা হচ্ছে। বয়স্ক যারা বা দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনি তো এই বিষয়ে অনেক দিন ধরে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রয়েছেন। রোজায় যারা আসলে বাত ব্যথা জনিত কি কি সমস্যা হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি রোজার সময় যে বাত ব্যথা, অনেক সময় যে ব্যথাগুলো বেড়ে যায় ঠিক এমন নয়। আগে আপনাকে চিন্তা করতে হবে যে এই পেশেন্টগুলো আমাদের কেমন এবং কোন বয়সের। যদি ইয়াং এজ হয়, যদি মিডল এজ হয় এবং যদি একটু বয়স্ক মানুষ হয়, তাদের ক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে চিন্তা করব। এবং প্রথমে আগে চিন্তা করে নিব যে এই রোগীগুলো আমাদের বা এই বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণীভেদের মানুষগুলো কিভাবে তাদের পেশাগুলো কেমন। তারা কি ডেস্ক জব করে না, তারা একটু কঠোর পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে। যারা লেবার আছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন রকম হবে। আবার যারা আছে অনেক দিন ধরে কিছু রোগ আছে, অনেক দিন ধরে ভোগে, তাদের ডায়াগনোসিস অনেক আগে থেকে এবং তারা ভুগছে বিভিন্ন রোগে। এর সাথে অনেক কিছু রোগও হয়তো যোগ হতে পারে। তার হাতে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, তার পেটের কিছু সমস্যা থাকতে পারে। সব কিছু মিলিয়ে আসলে আপনার এই রোগীগুলোকে একটা জাজ করতে হবে যে আসলে সে কোন বয়সের, কেমন ধরনের রোগ এবং তার প্রেশারটা কেমন। এটাকে মাথায় নিয়ে আসলে আপনাকে সামনের দিকে আগাইতে হবে। জি, যারা একটু ধরেন যারা অনেক দিন ধরে রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সময় আসলে কি কি সমস্যা হতে পারে, ব্যথা নিয়ে যারা ভুগছেন আর কি? হ্যাঁ, যারা অনেক দিন ধরে আছে, যেমন আপনি যদি মনে করেন যদি বয়স্ক মানুষ হয়, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করি যে বিভিন্ন ধরনের তাদের ব্যথা থাকে, যেটা প্রদাহজনিত কারণে হতে পারে আর অপ্রদাহজনিত কারণে হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রদাহজনিত রোগগুলো একটু কম থাকে আর অপ্রদাহজনিত রোগগুলো বেশি হয়। বিভিন্ন জয়েন্ট পেইনগুলো নিয়ে তারা থাকে। তবে রোজায় অনেক সময় যেহেতু তারা অনেক দিন ধরে রোগে ভোগে এবং অনেক ওষুধ খায়, এই ওষুধের যে সময় তারা মেডিকেশন খেতে হয়, কোনোটা আছে দুবার খেতে হয়, তিনবার খেতে হয়, ভরা পেটে খেতে হয়, কিন্তু এমটি স্টমাকে খেতে হয়। এই সময় রমাদান উপলক্ষে যারা ফাস্টিং থাকে তাদের ধর্মীয় যে বিষয়টা সেটাও যেমন মাথায় রাখতে হবে, তাদের রোগের বিষয়টাও মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, ক্রনিক ডিজিজ হলেই যে উনি রোজা রাখতে পারবেন না এমন না। তবে এই ড্রাগগুলো যে উনি যে ওষুধগুলো খায়, এটা যদি আমরা রিশিডিউল করে দিতে পারি তাহলে উনি অনেকটাই ভালো থাকবেন। এটা যেমন ঠিক। এবং ব্যথা বেদনা ক্ষেত্রে তাকে মাথায় রাখতে হবে যে আমার যে রোগ, এই রোগ সম্পর্কে তার কনসার্ন থাকতে হবে যে হ্যাঁ, আমার এই রোগের কারণে আমি ওষুধগুলো আগে খাইতাম, এখন আমার রমজান মাস, আমার ধর্মীয় যে অনুভূতি আছে এই অনুভূতিটাকে আমার ভেতরে নিয়ে আসতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শক্রমে একটু বিষয় রয়েছে যে সকালে, দুপুরে, বিকালে কোনটা কি সময়ে খাবে সে বিষয় নিয়ে আলাপ করবে। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোনটা নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি। দর্শক, কারিগরি ত্রুটির কারণে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে, আপনি আবারও চেষ্টা করুন, আমরা আপনাদের সাথে রয়েছে। একটু যদি আপনি খুব সুন্দর করে ওষুধের কথা বলছিলেন, সকালবেলা দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠে বা কিছু নাস্তা খাওয়ার পরে ওষুধ খেতেন, দুপুরে খেতেন, আবার রাতে খেতেন, এই যে ওষুধগুলি খেতেন, একটা শিডিউলটাই যদি একটু বলতেন, এখন সেই শিডিউল কেমন হবে? হ্যাঁ, এখনকার শিডিউল সেটা যেহেতু ওষুধগুলো সাধারণত আমরা চেষ্টা করি রোগীর কনভিনিয়েন্ট অনুযায়ী, রোগী কোন সময় বেশি দিলে স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং সাথে তার রোগ যে প্রতিরোধ এবং রোগ যে নিয়ন্ত্রণ থাকবে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য সবসময় আমরা চেষ্টা করব, যেহেতু আমরা ইফতার এবং সাহারি এই দুটো হচ্ছে আমাদের মেইন মিল এই সময়টাই, রোজার সময় আমরা চেষ্টা করব এই দুইটার সময় রোগীকে আমরা প্রেসক্রাইব করতে।
যদি এমটি স্টমাকেও তাকে খেতে হয় সেটা 2 সময় আমরা দিতে পারবো, সেটা সেহরির আগেও একবার সময় দিতে পারবো, ইফতারের আগেও দিতে পারবো। তবে মাঝখানের যে দুপুরের যে ওষুধটা, এটা আমরা অনেক সময় কম্প্রোমাইজ করতে পারি রোগের তীব্রতা অনুযায়ী। যদি এমন কিছু হয় যে হ্যাঁ তার রোগে কম্প্রোমাইজ করতে পারি বলছে আমাদের দর্শকদের শোনা যায়, সেটা হয়তো আমরা ওই সময় বাদ দেওয়া যেতে পারবো, অবশ্যই বাদ দিতে পারবো। ধর্মীয় অনুভূতি এবং সাথে রোগের মানে আপনার বিষয়টা দেখে মাথায় রেখে আমাদের এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লং টাইম ধরে কাজ করে সেই ধরনের কিছু ওষুধ, কিছু ওষুধ আছে যেগুলো আমরা এই সময়টা রমজানের সময়টা একবার দিয়েও আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে যেটা অনেকক্ষণ ধরে কাজ করবে, যাদের হাফ লাইফ, ওষুধের কিছু ওষুধ আছে যেগুলো অনেকক্ষণ ধরে কাজ করে, বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, হাফ লাইফ বেশি, তখন ওই সময় আমরা দিতে পারি। এই সময় দেখা যায় ওষুধের কথাটা বললেন, কিন্তু অনেক সময় ব্যায়াম করতে বলেন আপনারা, ব্যায়াম কোন সময় করবে, কোন ধরনের ব্যায়াম কোন বয়সের জন্য করবে, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় রোজায় বাত ব্যথায় করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুজ্জামান। আমরা বিরতির আগে খুব সুন্দরভাবে আপনি বলছিলেন যে ওষুধের বিষয়টা, কখন কি ওষুধ খাবে। আমরা প্রশ্ন রেখেছিলাম যে ব্যায়ামের বিষয়টা, অনেক ক্ষেত্রেই তো আসলে আপনারা ব্যায়াম করতে বলেন, কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু রোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ব্যায়ামও থাকে, আপনারা দিনের যে কোনো সময় করতে বলেন। এই সময় আসলে কোন সময়ে ব্যায়াম করবেন, বা খালি পেটে করবেন নাকি ইফতারের পরে করবেন, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, আপনি চমৎকার একটা কোশ্চেন। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রোগের যখন আমরা চিকিৎসা করব, চিকিৎসার 3টা জিনিস খুবই জরুরি। একটা খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, এবং প্রয়োজন অনুযায়ী আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ ছাড়া বাকি 3 নাম্বার জিনিস ওষুধটা নিয়ে আমরা খুব বেশি অরিড হব না। খাদ্যাভ্যাস, যেহেতু এখন রমাদান মাস, ফাস্টিং থাকি আমরা, সবসময় চেষ্টা করি পুষ্টিকর খাবার, ধর্মীয় বিধিটাকে মাথায় রেখে যতটুকু পেটের জন্য সহনীয় খাবার, এই খাবারগুলো আমরা খাবো। এটা ব্যায়ামের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করবো। একজন দর্শক রয়েছে, দর্শকের ফোন কলটা নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বোধহয়। দর্শক, আপনি আমাদের আবারও চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা অপেক্ষা রয়েছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একটু যদি বলতেন যে ব্যায়ামের কথাটা বলছেন, যে আমরা গুরুত্ব দিয়ে হচ্ছে ওষুধের দিকে বা দেখা যাচ্ছে অন্যান্য বিষয়গুলোর দিকে, কিন্তু এই যে খাদ্যাভ্যাস বা নিয়ম মেনে চলা, সেটা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা রোগের যদি 100 ভাগ চিন্তা করেন, 40% চিন্তা করি হলো আমরা ওষুধের কারণে, বাকি 60%ই ওষুধ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং তার নিয়মতান্ত্রিক উপায়ে তার জীবন ধারণের পদ্ধতিটা, এটা খুবই জরুরি। খাদ্যাভ্যাসের কথা আমি বললাম, এবং এক্সারসাইজ, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ধরনের আমরা এক্সারসাইজ দিয়ে থাকি, এবং এক্সারসাইজগুলো সবসময় চেষ্টা করতে হবে, যেহেতু এখন আমরা একটু ফাস্টিং থাকি, ব্যায়ামগুলো আমরা যে মাত্রায় আগে করতাম রমাদানের আগে, এই সময়টুকু আমরা একটু স্পেসিফিক করব। আগে যদি আমরা এটা 100% দিতাম, সেইটাকে আমরা একটু কাটেল করব। কেন করব? যেহেতু অনেকক্ষণ ফাস্টিং থাকি, একটু ডিহাইড্রেটেড থাকি, যখন আমরা এক্সারসাইজ করতে যাব তখন কিছু কিছু আমাদের শরীরের পানির চাহিদাটা একটু বেড়ে যেতে পারে। এই জন্য যখনই আমরা এক্সারসাইজ করি না কেন, আগের এক্সারসাইজের তুলনায় মিনিমাম 40% এক্সারসাইজ আমরা কাট ডাউন করব। মানে 60% আমরা যা করি তার চেয়ে 60% করব, এবং এক্সারসাইজটা করব অবশ্যই এমটি স্টমাকে নয়। অনেক সময় ফাস্টিং হয়ে আসি দুপুরের দিকে, এই সময় করব না, আমরা করব সকালের দিকে একবার করতে পারি, এবং আফটার ইফতারের পরে আমরা একটা করতে পারি। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এই সময়টুকু ডিহাইড্রেশন যেন আমরা কারেক্টেড অবস্থায় থাকি, শরীরের পানির চাহিদার যেন অবশ্যই পূরণ হয়ে যায়, এবং তারপরেই যে আমরা এক্সারসাইজটা করি। কারণ এক্সারসাইজ যখনই করব তখন শরীরে কিছু কিছু সেলগুলো পানির প্রয়োজন হয়, কিছু কিছু সেলগুলো ড্যামেজ হয়, কিছু কিছু সেলগুলো সতেজ হয়। তখন এই সমস্যা থেকে যেন আমরা পরিত্রাণ পাই, সেজন্য অবশ্যই সময় মেনে শরীরকে সুস্থ অবস্থায় যেন আমরা এক্সারসাইজগুলো করি। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সারসাইজ করলেই আমাদের ব্যথাগুলো অনেকাংশে কম থাকে। এই যে আমরা ফাস্টিং থাকবো, ফাস্টিং অবস্থায় যে সবসময় শুয়ে থাকবো, বসে থাকবো, এমন নয়। প্রয়োজন অনুসারেই যে আমরা এক্সারসাইজটা করি, এক্সারসাইজটাকে আমরা ভাগ ভাগ করে একটু অনেকক্ষণ ধরে
মানে ভাগ করে সময় নিয়ে আমরা করব। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই সাথে খুব বেশি প্রেশার দিলে দেখা যায় অনেকের উল্টো ব্যথা বেড়ে যায়, ব্যথা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু সময় নিয়ে করব, একটু সময় নিয়ে করব। তখন কোনো কিছু আপনি 40 বার করতে বললেন, শুনি 20 বার করে রেস্ট সেখানে নিয়ে 20 আবার বার 20 বার করব, করতে পারেন, আবার 20 বার করব, পরে আবার কিছুক্ষণ দম দিয়ে আবার আমরা 10 বার করতে পারি, এভাবে আমরা করব। খুব সুন্দরভাবে বলছেন। এই সময় একটা বড় সমস্যা দেখা যায় যারা অফিসে কাজ করেন, যেহেতু রমজান মাস দেখা যাচ্ছে এমনিতেই যে এরকম আমরা কর্মচঞ্চল থাকি, সেরকম হয়তো কর্মচঞ্চলতা থাকে না, বিশেষ করে দুপুরের পর থেকে সবাই একটু রেস্ট নিতে পছন্দ করেন, নিজের ডেস্কেই থাকেন, অনেকক্ষণ বসে থাকার কারণে এই সময় আসলে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, এটা একটা বড় ধরনের একটা সমস্যা, এই গ্লোবালি এটা একটা বড় অ্যালার্মিং একটা কন্ডিশন। সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমরা শেষের দিকের কথা আপনি বললেন, কিন্তু চিন্তা করতে হবে আমাদের অফিস আওয়ার শুরুই হয় তখন থেকে আমাদের অ্যালার্ট হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে কাজের মধ্যে আপনাকে পজ দিতে হবে। অ্যাটলিস্ট 45 মিনিটস আপনার কাজ হয়ে গেল, যে অবস্থায় আপনি কাজ করেন, যদি আপনি দাঁড়ায় কাজ করেন তাহলে 2 মিনিটের জন্য বসে যান, একটু রেস্ট নেন, তারপর আবার কাজ করেন। আর যারা বসে কাজ করবে, যারা বসে কাজ করবে তার 2 মিনিটের জন্য একটু দাঁড়ান, প্রতি 40 মিনিট পর পর 2 মিনিটের জন্য 2 মিনিট বা 3 মিনিটের জন্য একটু হাঁটেন, একটু পোস্টার চেঞ্জ করেন। কিন্তু নুয়ে আরেকটা জিনিস সবসময় একটা কাজ মনে রাখতে হবে, যে আমরা যখনই বসে থাকি না কেন, যখনই অনেকক্ষণ ধরে কাজ করি না কেন, অনেক কিছু জিনিস হয়তো পড়ে যায়, পড়ে গেলে আমরা জিনিসটা তোলার চেষ্টা করি। যখন আমরা তোলার চেষ্টা করব, বি কেয়ারফুল, নুয়ে কোনো কাজ করব না। অর্থাৎ অনেক সময় প্রায় সময় দেখা যাচ্ছে বাথরুমে গেল, বালতিটা উঠাতে গেল, তখনই টান লেগে, এই ধরনের আমরা প্রায় না কোনো কিছু উঠাতে গেল বলছেন যে সেটা নুয়ে পড়বেন না, নুয়ে কোনো কাজ করা যাবে না। আপনি যখনই যে কাজ করবেন না কেন, যদি কোনো জিনিস পড়ে যায় বা তুলতে হয়, জাস্ট আপনি সিট ডাউন, জিনিসটা নেন, সোজা ওঠেন। অর্থাৎ নিজে আগে বসে যাবেন, জিনিসটা নেবেন, তারপরে উঠবেন। তাহলে দেখা যাবে যে তার আর্গোনমিক যে পোস্টারটা সেটা ঠিক থাকবে, ব্যথা থেকে সে অনেকটাই ভালো থাকবে। আচ্ছা, দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে অনেকে কম্পিউটারের সামনে বসে থাকেন, সেই ক্ষেত্রে কি ঘাড়ের বা দেখা যাচ্ছে শরীরের অন্যান্য অংশের কোনো ব্যথা বা কিছু হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, যেহেতু এখন আমাদের 2 যুগে আমরা বাস করি, ভার্চুয়ালি এবং অন্য সময়টা আমরা, আর কম্পিউটার এখনও দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তো এই সময়টা আপনাকে চিন্তা করতে হবে যে যখনই আপনি কাজ করবেন, কাজের পরিবেশটাকে আপনি ঠিক করতে হবে। আপনার ওয়ার্কিং প্লেসটা ডেফিনেটলি আর্গোনমিক হতে হবে। আপনার চেয়ারটা কেমন হবে, আপনার টেবিলটা কেমন হবে, আপনার কম্পিউটারের মনিটরটা কোন বরাবর থাকবে, এই ধরনের বিষয়গুলো একটা সামঞ্জস্য থাকতে হবে, একটা নিয়ম মেনে চলতে হবে। এই যে কি নিয়ম মেনে চললে দেখা যাচ্ছে অফিসে যারা কম্পিউটার ব্যবহার করেন তারা একটু সুস্থ থাকবেন, তারা ব্যথামুক্ত থাকবে, এই বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরপি হসপিটালস লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে রোজায় বাত ব্যথায় করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুজ্জামান। আমরা আলাপ করছিলাম আসলে যারা অনেকক্ষণ ধরে ডেস্কে থাকেন, বিশেষ করে যারা কম্পিউটার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আসলে কি নিয়ম বা কি পোস্টারটা, তার বসার ভঙ্গিটা বা কি হওয়া উচিত? প্রথমেই আমি বলতে চাচ্ছিলাম যে উনি যে ওয়ার্কিং যে তার প্লেসটা কমফোর্ট জোন হতে হবে, এবং তার যে ইকুইপমেন্টগুলো আছে, ইকুইপমেন্টগুলো তার শরীরের সাথে আর্গোনমিক, দ্যাট মিনস তার শরীরের সাথে যেন মানানসই হয়, এবং যেভাবে করলে উনি কমফোর্ট ফিল করে সেভাবে যেতে হবে। তবে কতগুলো রুল আছে, এই রুলগুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি সে কম্পিউটার ওয়ার্কার হয়, কম্পিউটারের মনিটরটা তার এমন রকম থাকতে হবে যেন তার আই লেভেল বরাবর যেন থাকে, অর্থাৎ চোখের সমান যেন থাকে, একটু নিচে বা উঁচু যেন না হয়, বিশেষ করে উঁচু যেন কখনোই না হয়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। টেবিলের ওপরে ওনার হাতটা থাকবে, আর্মটা রেস্টে থাকবে, অথবা অনেকে যা আঙ্গুল দিয়ে রাখে সেরকম না, পুরো এই যে কোনইটা সেটা একদম থাকবে টেবিলের, অথবা সে আর্ম রেস্ট যুক্ত যে চেয়ারগুলো আছে, এই ধরনের যদি কোনো চেয়ার থাকে সেখানে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই হাতটা এই কোনি পর্যন্ত এটা কোনো এক জায়গায় সাপোর্টে থাকতে হবে, ডেফিনেটলি একটা সাপোর্ট, নট হ্যাঙ্গিং, ডেফিনেটলি রেস্টে উনি থাকবে। তারপর ওনার রিস্ট দিয়ে উনি কাজ করবেন। ব্যাকে একটা ডেফিনেটলি ওনার একটা সাপোর্ট লাগবে, ফুট সাপোর্ট লাগবে বলতে আসলে কি বলতে, আমরা একটা ব্যাক কুশন একটা ব্যবহার করতে পারি, আচ্ছা, অথবা বিভিন্ন ধরনের এখন আর্গোনমিক চেয়ার কিনতে পাওয়া যায়, যেগুলো আমাদের কার্বন চেয়ারটা নিজে থেকে যেমন না হলে একটা বালিশ একটা নিতে পারেন, একটা কুশন ব্যবহার করতে পারেন, পায়ে একটা ফুট রেস্ট উনি ব্যবহার করবেন। আচ্ছা, যখনই কাজ করবেন, কাজের ক্ষেত্রে উনি খেয়াল রাখতে হবে যে কাজের ক্ষেত্রে উনি কেমন ফিল করছেন, সেটা রেস্টটা তার উঁচু নিচু করতে হতে পারে, কখনো তার
যে বডির যে শেপ অনুযায়ী প্রত্যেকটা মানুষই আলাদা, তার যে বডির যে শেপ এবং তার যে মেকানিজম এইভাবে যেন সে কন্ট্রাস্ট করে। আমাদের যদি দর্শকদের আদর্শটা বলে দিতেন, দেখা যাচ্ছে যে অনেকে কুচো উঁচু মানে একদম নিচু হয়ে কাজ করতে একটু পছন্দ করেন, অনেকে মনে করেন যে এটাতেই আমার ভালো লাগছে, অনেকে মনে করেন যে না উঁচু হয়ে আছে সেটাতে আসলে ভালো লাগছে। কিন্তু আদর্শটা কী হওয়া উচিত সেটা জানা থাকলে দেখা যাচ্ছে আপনাদের মতো বিশেষজ্ঞদের পরামর্শ পেলে ওনারা ওদের পোস্টারটা হয়তো সেইভাবে পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, আপনি যেটা বলছেন যেটা কুজা হয়ে থাকা বা যাদের যে পছন্দ, আসলে উনি অনেক দিন ধরে এইভাবে অভ্যস্ত বলেই উনি এটা হয়তো বলেন, কিন্তু আসলে এটা আদর্শ নয়। আদর্শ হলো যে আপনাকে স্ট্রেট বসতে হবে, ব্যাক সাপোর্টও নিতে হবে, হাতটা রেস্টেই রাখতে হবে এবং লেভেলে থাকতে হবে, একটা লেভেলে থাকতে হবে। কম্পিউটারটা আপনার আই লেভেলেই থাকতে হবে। দিস ইজ দ্য একটা মেইন রুল। এই রুলের সাথে আপনার প্রত্যেকটা মানুষের আর্কিটেকচার, তার যে আর্কিটেকচার অনুযায়ী হয়তো একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু এই রুলগুলো তাকে অবশ্যই ফলো করতেই হবে। চেয়ারটা আসলে কেমন হওয়া উচিত? চেয়ারটা যতটা সম্ভব একটু হালকা। যদি কাঠের চেয়ার সে ব্যবহার ইজি ফিল করতে পারে, সে করতে পারবে, কোনো অসুবিধা নাই। তবে ফোমযুক্ত গদিওয়ালা চেয়ারগুলো যতটা সম্ভব একটু অ্যাভয়েড করাটাই বেটার। অর্থাৎ এই শক্ত বা যেটা বলছেন যে কাঠের চেয়ারগুলি, সেটা তার জন্য ভালো। জি, এই যে অনেকে আবার কোমরও ব্যথাটা অনেকের হয়, দেখা যায় দীর্ঘক্ষণ ধরে কাজ করলে, তাদের ক্ষেত্রে আসলে কি বলবেন? তাদের ক্ষেত্রে মোটামুটি আমি যে কথাগুলো বলছি এই জিনিসগুলো তাকে ফলো করতে হবে। এবং আরেকটা জিনিস সেটা হলো যে ঘাড়ের ব্যথার কথাটা একটু ভুলে গেছি, একটু অ্যাড করে নিই। সেটা হলো যে সে যখন কাজগুলো করবে, কাজের একটা ইন্টারভেল আমি বলছি যে 40 to 45 মিনিটস পর পর সে ইন্টারভেল দিবে। ইন্টারভেলের মধ্যে সে ডেফিনেটলি সে তার জব থেকে একটু পজ দিবে, সামনে সরে আসবে, একটু সামনের দিকে একটু তাকাবে, কারণ অনেকক্ষণ সামনে বলতে চাচ্ছেন যে দূরের দিকে, একটু দূরের দিকে সে তাকাবে, মিনিমাম 20 ফুট দূরের দিকে একটু তাকাবে, জাস্ট একটু অবলোকন করবে। কারণ অনেক সময় মনিটরের দিকে তাকালে মনিটরের যে রেগুলো এটা যখন চোখে আসে, চোখটা একটু ফ্যাটিক হয়, এই ফ্যাটিকনেসগুলো কাটানোর জন্য তাকে এই নিয়মটা পালন করতে হবে। আর কোমরের ব্যথার ক্ষেত্রে এটাও আসলে তার যে আমি যে আর্গোনমিক পোস্টারের কথা বললাম সেটা একটু মেনটেন অবশ্যই করবে। এবং বিশেষ করে হাঁটার সময় যে আমরা যে ফুটওয়্যারগুলো ব্যবহার করি এর বিপরেও তাদেরকে মাথায়, যে জুতা বা স্যান্ডেলগুলি ব্যবহার করি আমরা, সেটাও তাকে মাথায় রাখতে হবে। এটা যদি একটু বলতেন। হ্যাঁ, যে হিলযুক্ত যে জুতোগুলো আসলে আমরা এটা যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করব। তবে হ্যাঁ, একেবারে ফ্ল্যাট স্যান্ডেল এরকম হবে না। অর্থাৎ আমরা যে স্পঞ্জগুলি ব্যবহার করি সেগুলোও করা যাবে। তবে নিয়ম হচ্ছে যে যদি আমাদের টোর দিকে যদি হাফ ইঞ্চি মানে আমরা উঁচু হয়, হিলের দিকে 1 ইঞ্চি উঁচু হবে। মানে সামনের দিকে বলছেন টোর দিকে 2 ইঞ্চি হলে এদিকে মানে যা হবে সামনে টোর দিকে যা হবে পিছনের দিকে তার ডাবল হবে, কিন্তু কোনো হিলযুক্ত কোনো কিছু হবে না। এটা যদি মেইনটেইন করে দেখবেন যে সে অনেক বেশি উঁচু হিল না, কিন্তু সামান্য একটু উঁচু থাকা ভালো, একটু উঁচু পুরোপুরি ফ্ল্যাট হওয়াচ্ছে। আচ্ছা, এই যে যারা কাজ করছে দীর্ঘক্ষণ ধরে, ধরুন অফিসে করা যায় এরকম কোনো ফ্রি হ্যান্ড কোনো এক্সারসাইজ বা এমন কিছু রয়েছে কিনা যে তাতে একটু ব্যথা কমবে? বা তাতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আসলে কাজের মধ্যে অনেক সময় করা হয় না। তারা যে কাজটা করতে পারে সেটা হলো যে এই ব্যথাগুলো যেন না আসে তার জন্য তার লাইফস্টাইলটা পুরোপুরি পরিবর্তন করা হবে। যেমন সে সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ বিশ্রামের পরে সে সকালে কিছুক্ষণ হাঁটতে পারে, অথবা সে বিকেলের দিকে হাঁটতে পারে। অর্থাৎ এই যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললেন, সকালের দিকে একটু হাঁটা, বিকেলের দিকে হাঁটা, আর আপনি বলেছেন যে যারা যে বসার ভঙ্গি এবং তাদের শোয়ার ভঙ্গি এগুলি সব যদি একটু ঠিক রাখে, দেখা যাচ্ছে যে তাই সময় ব্যথা থেকে মুক্ত থাকতে পারবে। আমার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার মোহাম্মদ আতিকুজ্জামান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যমুনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটা আসলে শুনছিলেন, এই সময় কিন্তু বাত ব্যথা রোগীরাও কিন্তু রোজা রাখতে পারবে, ওষুধগুলো নিয়ম মতো আসলে খেতে পারবেন এবং ব্যায়ামও কিন্তু নিয়ম মেনেই করা যায়। এবং যারা অফিস করছেন, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, তাদের জন্য উনি কিছু টিপস দিয়েছেন। সেই টিপসগুলো যদি একটু আমরা মেনে চলি, দেখা যাচ্ছে এই সময় আমরা বাত ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো। আমরা সকল ধরনের অসুখ থেকে এই সময় মুক্ত থাকি, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।